হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ই গুরুকুল। ই গুরুকুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম। এটা অ্যাকচুয়ালি হতে চলেছে আমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে বা ইন্ট্রোডাক্টরি ক্লাসেতে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু বলার আছে। কথাটা হচ্ছে হঠাৎ করে আমরা একটা ই গুরুকুল বলে ইউটিউব কোচিং একটা প্ল্যাটফর্ম শুরু করলাম কেন? শুধু আমিই নই, আমার সাথে একটা এন্টায়ার টিম আছে। আমরা দেখেছি নানান জায়গায় এবং নানান স্কুলে যে কিভাবে ছাত্রছাত্রীরা পয়সার অভাবে তাদের পঠন পাঠনেতে তারা কিন্তু বাধার সম্মুখীন হয়। তাই আমরা নিজেদের কাছে অঙ্গীকারবদ্ধ যে যেন এই অসুবিধে পশ্চিমবঙ্গের কোনো স্টুডেন্টের যেন না হয়। অবশ্যই এটা ইংরেজি কেন্দ্রিক, অন্যান্য বিষয় নিয়ে তো এখানে কোনো পঠন পাঠন হচ্ছে না। ইংলিশ নিয়ে যেন অ্যাটলিস্ট কোনো সমস্যার সম্মুখীন কেউ যেন না হয়, তারই একটা প্রচেষ্টা। হবে না, শুধু একটা এক্সপেকটেশন যেন তারা সবাই চ্যানেলটা যেন দেখে, ফলো করে। যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি পছন্দ না হয় তো you can easily uh, exit yourself from the channel. So anyways, before dragging anything forward, let's start with today's topic. আজকের যে বিষয় নিয়ে আমাদের ক্লাসেতে আমরা আলোচনা করতে চলেছি সেটা প্রধানত ক্লাস 11। ক্লাস 11 এর স্টুডেন্টরা আমার মনে হয় যথেষ্টভাবে একটা প্রিক্যারিয়াস সিচুয়েশনের মধ্যে প্রত্যেক সময় পড়ে থাকে। সমস্যা, তার কারণ ইতিমধ্যে তারা ক্লাস 10 এর পরীক্ষা দিয়ে দিয়েছে, এবং দেওয়ার পর লাস্ট 2 মাস ধরে তারা রিল্যাক্স করছে। পড়াশোনা পাঠ চুকে গেছে। কেউ হয়তো শুরু করে থাকতে পারে, কিন্তু প্রধানত কেউ পড়ে না। তারপরে এরপরে রেজাল্ট বেরোবে, তারপরে অ্যাডমিশন, ক্লাস শুরু, এখনো 1 মাসের ধাক্কা। এবং এর দরুন যে জিনিসটা হয়ে যায় সেটা হলো কি, একটা প্রলংড রিল্যাক্সেশন। এই রিল্যাক্সেশনের সমস্যা কি, যে এই রিল্যাক্সেশন থেকে বেরোতে বেরোতে একটা এমন পরিস্থিতি তৈরি হয় যে স্টুডেন্টরা সেই জায়গা থেকে নেক্সট লেভেলেতে গিয়ে কনসেন্ট্রেট করবে এবং ভালো রেজাল্ট করবে 11-এর, সেটা খুব সমস্যার একটা জায়গা আমি অ্যাটলিস্ট দেখেছি। তাই আজকে এই বিষয়টা নিয়েই একটু অ্যাড্রেস করতে চাই, যাতে আপাতত আমি আর এইভাবেই বলছি যে আমার সমস্ত স্টুডেন্টসরা যেন সেই অর্থে যেন সমস্যায় না পড়ে। বিষয়টা কি, দেখো, এক্সামিনেশন মানেই কিন্তু একটা যুদ্ধ, এবং এই যুদ্ধতে ফাইট করতে গেলে আমাদেরকে ভালো করে জানতে হবে কার এগেনস্টে আমরা ফাইট করছি। হঠাৎ করে যুদ্ধ কোথা থেকে এলো তোমরা ভাবতে পারো। যুদ্ধ এলো কেন? এই পরীক্ষাটাই হলো আমাদের কাছে যুদ্ধ। পড়তে হয়তো অনেকেরই ভালো লাগে, কিন্তু এক্সামিনেশন ফেস করাটা হয়ে যায় অনেক সময় একটা টাফ সিচুয়েশন। কারণ আমরা পড়ে তো নেই, কিন্তু এক্স্যাক্টলি একটা পরীক্ষার জন্য প্রস্তুতি সেটা হয়তো ঠিক মতন হয় না। আমরা জানি আমাদের 11-এর ফার্স্ট সেমেস্টারের এক্সামিনেশন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ। অনেক দাদা দিদির কাছ থেকে হয়তো শুনে থাকবে, যারা স্বাভাবিকভাবে সিনিয়র, ইদার তারা হয়তো এখন কলেজে রয়েছে, বা তারা হয়তো এখন হয়তো সবেমাত্র 12-এ উঠেছে, তারা নিশ্চয়ই হয়তো বলবে অত চাপ নেওয়ার কিছু নেই, ও ঠিক হয়ে যাবে, বন্ধুরা তো আছে, এও দেখবি এদিক ওদিক করে একটা ম্যানেজ হয়ে যায়। এই চিন্তা ভাবনাগুলোই আমাদের মাথায় কিন্তু অনবরত বসতে আরম্ভ করে, এবং আমরা একে অপরের ওপরে এমনভাবেই ডিপেন্ডেন্ট হয়ে যাই যে কেউ কাউকেই কিন্তু অ্যাকচুয়ালি উদ্ধার করে উঠতে পারে না। তাহলে এটা থেকে আমরা নিজেকে কি করে উদ্ধার করব? প্রথম জিনিস যেটা করতে হবে, একটা চিন্তা ভাবনার পরিবর্তন। কি পরিবর্তন করবে? কারোর উপর কোনোদিন ডিপেন্ডেন্ট হবে না, অ্যাটলিস্ট পরীক্ষার হলেতে। যেটুকু তুমি জানো সেইটুকুই তুমি লিখবে। এই চিন্তা ভাবনা যদি করতে পারো তাহলে দেখবে পরীক্ষা কিন্তু তুলনামূলকভাবে ইজি হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমাদের তোমরা হয়তো কিছুদিন বাদে যখন রেজাল্ট বেরোবে, 11-এ ভর্তি হবে, তারপরে স্কুল থেকে স্বাভাবিকভাবে একটা বই পাবে। যে বইটার যদি রোমান অক্ষরের 11 নাম্বার পেজটা ওপেন করো, সেখানে তুমি দেখতে পাবে
একটা সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটা ঠিক সিলেবাস নয়, দেওয়া আছে কোশ্চেন প্যাটার্ন। পরীক্ষা এমসিকিউ আমরা জানি প্রত্যেকটি 1 নম্বরের প্রশ্ন হবে। আমরা এটাও জানি হয়তো 40খানা প্রশ্ন হবে, কারণ 40 নম্বরের পরীক্ষা। কিন্তু এক্সাক্ট যে স্প্লিট আপটা, এইটাকে আমাকে জানতে হবে। দেখো তোমাদের আমি অবশ্যই আমার ট্যাবটাকে ফলো করেই আমাকে বলতে হবে, কারণ সবটা তো আর মুখস্থ থাকে না। তো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমাদের টোটাল পরীক্ষাটা ডিভাইডেড রয়েছে প্রায় 5টা পার্টেতে। ঠিক আছে, প্রথম পার্ট হচ্ছে আমাদের প্রোজ। ইউনিট 1-এ আমরা পাচ্ছি প্রোজ, এবং এই প্রোজেতে দেওয়া আছে হলো 4টে টপিক। প্রথম টপিক, প্রথম গল্প কি? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা। সেকেন্ড গল্প, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এই গল্পটা এটা লিখেছেন হচ্ছে সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতার লেখা আরো একটা গল্প আছে, যেটা হচ্ছে আমাদের থার্ড টেক্সট। সেই টেক্সটার নাম হচ্ছে অমরনাথ, ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এবং চতুর্থ গল্প আছে দ্য মডেল মিলিয়নিয়ার। এটা লিখেছে হচ্ছে অস্কার ওয়াইল্ড। তাহলে এই 4টে আমাদের টেক্সট আছে, কিন্তু আমাদের বোর্ড থেকে জানানো হয়েছে যে 4টে টেক্সট কিন্তু আমাদের করার প্রয়োজন নেই। যথেষ্ট ভালোভাবে স্পষ্ট করে লেখা আছে, দ্য স্কুল উইল সিলেক্ট এনি 3 প্রোজ। অর্থাৎ স্কুল থেকে এই 4টের মধ্যে থেকে যে কোনো 3টে টেক্সটকে বেছে নেবে। 3টে টেক্সট বলতে গেলে এখানে কিন্তু 3টে গল্পের কথা বলছি। এবং কি বলছে, 1 text of 4 marks and 2 other texts of 3 marks. এখানে যে 4টে টেক্সট আছে তোমরাও দেখতে পাবে, স্ক্রিনেতে দেওয়াই রয়েছে, যে প্রথম টেক্সটটি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটাতে আছে 4 নম্বরের প্রশ্ন আসবে। যে স্কুলেই তুমি পড়ো না কেন, স্কুলের টিচাররা এই টপিকটা থেকে বা এই গল্পটা থেকে 4 নম্বরের প্রশ্ন করবে, অর্থাৎ 4টে প্রশ্ন করছে। তারপরেরটা থেকে 3টে, মানে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ। অমরনাথ থেকে 3টে, আর দ্য মডেল মিলিয়নের থেকে 3টে। কিন্তু যে লাস্টের 3টে রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 2টো টপিককে আমাদেরকে বেছে নিতে হবে। অবশ্যই এটা কিন্তু আমরা বাছতে পারবো না, এটা বাছবে হলো স্কুল, এবং স্কুলের সাথে এটা যথেষ্টভাবে ভ্যারি করতেই পারে। আমিও এখানে এগুলো পড়াবো, এবং আমি যেগুলো পড়াবো স্টোরির দিক থেকে, সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, অমরনাথ, আর দ্য মডার্ন মিলিয়নিয়ার। তোমরা কেউ চাইলে অবশ্যই যদি স্কুল সেই রকম ভাবে বলে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ, সেটাও পড়তে পারো। যদিও বা এই টেক্সটটা একটু বড়, এবং অধিকাংশ স্টুডেন্টরা প্রেফার করে এটাকে স্কিপ করতে, তাই জন্য আমিও এটাকে স্কিপ করব, এবং বাকি 3টে টেক্সটকে আমরা বেছে নেব। তাহলে আমাদের প্রথম 3টে টেক্সট স্টোরির দিক থেকে হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে। দ্বিতীয় টেক্সট যদি আমরা বেছে নিই অমরনাথ, তাহলে সেখান থেকে আসবে 3 নম্বরের প্রশ্ন, এবং দ্য মডেল মিলিয়নিয়ার, সেখান থেকে আসবে 3 নম্বরের প্রশ্ন। অর্থাৎ স্টোরির সেকশন থেকে আমরা কিন্তু 10 নম্বরের প্রশ্নের সম্মুখীন হব। এরপর চলে আসছে ভার্স, অর্থাৎ কবিতা। কবিতাতে 3টে টেক্সট দেওয়া আছে। প্রথম টেক্সট 4 নম্বরের যেটা আসবে সেটা হচ্ছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কবিতাটা লিখেছেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্বিতীয় টেক্সট হচ্ছে দ্য ব্যাঙ্গল সেলার্স, লিখেছেন সরোজিনী নাইডু। এখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকছে। আর লাস্ট টেক্সট, কবিতার ক্ষেত্রে অবশ্যই কোনো অপশনই নেই, আমাদের 3টে টেক্সটই করতে হবে। থার্ড টেক্সট হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত কবিতা, কবিতাটার নাম দ্য সেকেন্ড কামিং। 3টে টেক্সটই আমি এখানে পড়াবো।
এবং অবশ্যই তোমাদের স্কুলেতেও হবে। তোমরা স্বাভাবিকভাবে স্কুলকে কোনোদিনই আমরা সরিয়ে কোনোদিনই আমরা দেখতে পারবো না। স্কুলকে আমরা সবসময় গুরুত্ব দেব আগে। তার সাথে তোমরা হয়তো অনেকেই টিউটরের কাছে পড়বে, টিউটরের কাছে পড়ো, আমার ক্লাসও তোমরা করতে পারো যদি তোমরা উপকৃত হও। এরপর চলে আসছি আমাদের নেক্সট অংশ, যেটা হচ্ছে র্যাপিড রিডার। এর পরের অংশ থাকছে র্যাপিড রিডার, এবং এই র্যাপিড রিডারেতে আমাদের দেওয়া আছে 5টা টেক্সট, অবশ্যই অনেকটাই। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার বলে একটা বই আছে। অরিজিনালি বইটা লিখেছিলেন হচ্ছে চার্লস ল্যাম্ব অ্যান্ড তার বোন মেরি ল্যাম্ব। অবশ্যই তার সেই গল্পটারও গদ্য রূপ বা আরো ছোট করে অংশটা তোমরা কিন্তু পড়বে। অবশ্যই অনেকটাই ইজি হয়ে যাচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ারের সেই নাটকের গুরুগম্ভীর বিষয় অবশ্যই এখানে কিছু নেই। ওভারঅল সামারি আমাদেরকে জানতে হবে এবং বেশি গুরুত্বপূর্ণ লাইন্সগুলোকে আমাদেরকে সবসময় নোট করে এগোতে হবে। তো এইখানেতে থাকছে 3টে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের গদ্য রূপ। প্রথম হচ্ছে ম্যাকবেথ, যেটা থেকে থাকছে 4 নম্বর। তারপরে থাকছে ওথেলো, এবং তৃতীয় অংশে থাকছে অ্যাজ ইউ লাইক ইট। তারপরে থাকছে দুটো গল্প। প্রথম গল্প দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, যেটা লিখেছে হলো কেট শপেন, আর ফিফথ স্টোরিটা হচ্ছে সাকির লেখা দ্য ওপেন উইন্ডো। এবার দেখে নি কি বলছে। আমাদের বোর্ড বলছে দ্য স্কুল উইল সিলেক্ট এনি 3 টেক্সটস, 3টে গল্প বা 3টে এই গদ্য রূপ র্যাপিড রিডার থেকে 3টে জিনিস বেছে নেবে। 1 টেক্সট অফ 4 মার্কস, 4 মার্কসের জন্য দুটো টেক্সট রয়েছে। একটা আছে ম্যাকবেথ, আর একটা আছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এই দুটোর মধ্যে যে কোনো একটা টেক্সটকে আমাদের স্কুল বেছে নেবে। অ্যান্ড 2 আদার টেক্সটস অফ 3 মার্কস। এছাড়া তার মানে ধরে নিচ্ছি, যেমন আমি ফর এক্সাম্পল যখন পড়াবো তখন আমি ম্যাকবেথকে বাছবো, এবং এরপর রয়েছে 3টে 3 নম্বরের টেক্সট। একটা হলো ওথেলো, একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, আর একটা হচ্ছে ওপেন উইন্ডো। এই 3টের মধ্যে থেকে যে কোনো দুটো টেক্সটকে আমাকে বেছে নিতে হবে। তার মধ্যে আমরা ওথেলো আর অ্যাজ ইউ লাইক ইটও নিতে পারি। যদি মনে হয় যে বাবা শেক্সপিয়ারের 3খানা করবো না, তার থেকে একটু ইজি কিছু করব, তাহলে একটা ওথেলো একটা ওপেন উইন্ডো হতে পারে, বা একটা অ্যাজ ইউ লাইক ইট একটা ওপেন উইন্ডো হতে পারে। তো যে কোনো ভাবেই আমরা কিন্তু বিষয়টাকে ভাবতে পারি, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, তোমার স্কুল যেটা করাবে সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে। হট করে স্কুল হয়তো ফর একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার পড়াচ্ছে, তোমার মনে হলো আমি ম্যাকবেথ পড়বো, তাহলে কিন্তু তুমি কোশ্চেন না পেতেও পারো। তাই জন্য স্কুলকে ফলো করা এখানে কিন্তু ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে কিন্তু মাথায় রাখবে, ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। তাহলে আমাদের 3টে ইউনিট হয়ে গেল। প্রথম ইউনিটে আমরা পেলাম কি স্টোরি, সেখান থেকে 3টে স্টোরিকে আমাকে বাছতে হবে, একটা 4 নম্বরের, দুটো 3 নম্বরের। তারপরে হচ্ছে আমাদের কবিতা, কবিতায় কোনো অপশনস নেই, সেখানেও কিন্তু একটা 4 নম্বরের, দুটো 3 নম্বরের। অর্থাৎ বিষয়টা হচ্ছে কি, দেখো স্টোরি থেকে 10 নম্বর থাকলো আর কবিতা থেকে 10 নম্বর থাকলো। ঠিক একইভাবে র্যাপিড রিডারেতেও এসে আমরা একটা 4 নম্বর করছি, সেটা ইদার ম্যাকবেথ বা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। আর অন্য দিক থেকে আমরা 3টে টেক্সটের মধ্যে থেকে যে কোনো দুটো টেক্সটকে বেছে নিচ্ছি, তাহলেও সেখানেও কিন্তু একই বিষয়, আরো 10 নম্বর। তার মানে স্টোরি 10, কবিতা 10 অ্যান্ড র্যাপিড রিডার 10। আশা করছি এই অবধির আমাদের সবাই ক্লিয়ার হয়েছে। তাহলে 30 নম্বর শর্টেড আউট হয়ে গেল। এরপর থেকে যাচ্ছে 5 নম্বর 5 নম্বর, দুটো পার্টে স্প্লিট করা রয়েছে। ইউনিট 4-এতে আমরা পাচ্ছি হচ্ছে টেক্সচুয়াল গ্রামার। এই টেক্সচুয়াল গ্রামারে কি রয়েছে বলছে, টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ইউনিট 1-এ কে ছিল বা কি ছিল? ছিল স্টোরি। তাহলে স্টোরি থেকে আমাদের টেক্সচুয়াল গ্রামার আসবে। দ্বিতীয়ত হলো ইউনিট 2,
সেখান থেকেও আসবে, কিন্তু র্যাপিড রিডার থেকে আসবে না। বা টেলস ফ্রম শেক্সপিয়ারের যে ম্যাকবেথ, ওথেলো বা অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকে কোনো গ্রামাটিক্যাল প্রশ্ন আসার কথা নয়। বোর্ড অ্যাটলিস্ট এইটুকুই বলছে। তাহলে কি কি থাকছে তার মধ্যে? তার মধ্যে থাকছে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই সবকটা মিলিয়ে থাকছে কিন্তু মাত্র 5 নম্বর। সবশেষে থাকছে হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। তোমরা ইতিমধ্যে ক্লাস 10 অব্দি রিডিং কম্প্রিহেনশন আনসিন তোমরা করেই এসছো, যেটা হলো 3য় নম্বর প্রশ্নতে আসছিল। এখানে ইউনিট 5 এতে সব কটা 35টা প্রশ্নের পর লাস্টে থেকে যাবে একটা প্যাসেজ দেওয়া হবে, যে কম্প্রিহেনশনটা তোমরা পড়বে এবং সেখান থেকে 5 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকছে। তার মানে এই গ্রামাটিক্যাল বা রাইটিং স্কিলের, রাইটিং স্কিল তো নয়, আনসিন প্যাসেজের দিক থেকে সব মিলিয়ে থাকছে 10 নম্বর। তার মানে এটাই হচ্ছে আমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেটা সবার মধ্যে থাকা উচিত বিফোর ফেসিং দ্য এক্সামিনেশন। এই জিনিসটার কনসেপশন যদি একদিকে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের যুদ্ধ কার সঙ্গে? এক্সামিনেশনের সঙ্গে অনেক সহজ হয়ে যাবে। যদি আমরা প্রথম থেকেই জেনে যাই আমাদের অপোনেন্ট কি কি ওয়েপন্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে হয়তো আমার মনে হয় যে আমরাও সেই রকম ভাবে প্রস্তুত হতে পারবো, তাই না? তাই জন্যেই এই কথাটা বললাম, বা তাই জন্যেই এইভাবেই আমাদের ক্লাসের সূত্রপাত করলাম। আগামী ক্লাসে আমরা যে কোনো একটি টেক্সটকে নিয়ে আমরা শুরু করব। আশা রাখবো যে যারা আজকের ক্লাসটা শুনলে বা যারা অ্যাটলিস্ট বেসিক প্ল্যানটার ব্যাপারে জানলে, তাদেরকে নিশ্চয়ই আগামী ক্লাসে পাবো। যারা যারা আজকে ক্লাস করলে বা জানতে পারলে, তারা অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, কারণ ইংলিশে একটা কথা আছে জানো তো, শেয়ারিং ইজ কেয়ারিং। তো আশা রাখবো তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং ওয়েট করবে ফর দ্য নেক্সট ভিডিও। Till then, bye. Thank you.